আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব বলছেন ফারুক। সংস্কার কেন নির্বাচনের বিকল্প, প্রশ্ন রিজভির। ইসরায়েলের ড্রোনের আঘাতে একই পরিবারের 7 সদস্য নিহত। ভারতকে দেওয়া ট্রানজিট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ। জানাবো সংস্কার নিয়ে আলোচনা চালাতে চাই, বোঝাতে চাই বিএনপি কতটা সিরিয়াস, বলছেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব বলছেন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব। জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া। সব সংস্কার করতে বর্তমান সরকারের 3-5 বছর সময় লাগবে। এই 3 থেকে 5 বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কার প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরও অনেক দাবি দেওয়া তখন আসতে পারে, সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার। সংস্কার কেন নির্বাচনের বিকল্প, প্রশ্ন রিজভির। সংস্কারকে কেন নির্বাচনের বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয় বলে এই সময় অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঠিকমতো ফাংশন করতে পারছে না। পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ করার ঘোষণা তারই প্রমাণ। সরকারের জবাবদিহি হবে জনগণের সেন্টিমেন্টের কাছে, বৈষম্য বিরোধীদের কাছে নয়। রিজভী বলেন, আজ জনগণের সামনে স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আর টিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল। ইলিয়াস আলীকে গুম করার পর সরকারের এজেন্টরা বহুবিধ নাটক সাজিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গুমের ঘটনার পর তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো। কারণ ওই সময় বিএনপি 5 দিন হরতাল ছিল, আর বিএনপির সেই হরতাল ও আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস। গুম হওয়ার পরে থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয়, এর পরেও তাকে ফিরিয়ে দেয়নি শেখ হাসিনা। বিএনপির এই সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা যায়। উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার। অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফেরত দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার। সুতরাং ইলিয়াস আলী সহ সব গুণ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই হয়েছে। বেআইনি গুম খুনের উৎসব পালন করে গেছেন শেখ হাসিনা। ইসরায়েলের ড্রোনের আঘাতে একই পরিবারের 7 সদস্য নিহত। প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায় একই পরিবারের 7 সদস্যের প্রাণ ঝরে গেছে। খবর এএফপির। গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরায়েলের 2টি ড্রোন হামলায় একই পরিবারের 7 সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার রাতে জাবালিয়া ছাড়াও গাজার আরও বিভিন্ন স্থানে বিভিন্ন শহরে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া এবং সুজাইয়া এলাকায়ও রয়েছে। ওই সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, রাতভর ইসরায়েলের হামলায় খান ইউনিস শহরের আল মাওয়াসি এলাকায় 16 জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এতে 23 জন আহত হয়েছেন। তিনি আরও জানান, গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় 7 জন নিহত হয়েছেন। গাজার সুজাইরা পাড়ায় বোমা হামলায় আরও 2 জন নিহত হয়েছেন। ভারতকে দেওয়া ট্রানজিট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ। ভারতকে দেওয়া বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বাতিল সুবিধা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। পররাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী গণমাধ্যমকে বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার পর সরকার যদি ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বৈষম্যমূলক চুক্তি বাতিলের পদক্ষেপ গ্রহণ না করে তাহলে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। তিনি আরও বলেন, ভারত এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এখন বাংলাদেশের জনগণও চায় ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল হোক। সংস্কার নিয়ে আলোচনা চালাতে চাই, বোঝাতে চাই বিএনপি কতটা সিরিয়াস, বলছেন সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের সঙ্গে দফা ভিত্তিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই, আজ শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। তিনি বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে জবাব চেয়ে সরকারের পক্ষ থেকে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার যে কাগজগুলো দেওয়া হয়েছে তাদের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমাদের মিসলিড করা হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। বিএনপি সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ হার্ড কপি জমা দিয়েছি, এগুলোর উপর বিস্তারিত আলোচনা চলছে। সংবিধান সংস্কার নিয়ে শুরু করেছি, তারপর বিচার বিভাগ, নির্বাচন নিয়ে আলোচনা হবে। আমরা আলোচনা চলমান রাখতে চাই, আজ শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। সংবিধান সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে 131টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে 70টি বিষয় উল্লেখ করা হয়েছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি সহ সব বিষয়ে দফায় দফায় আলোচনা করব। বিস্তারিত অগ্রগতি পরে জানতে পারবেন। সংবিধান সংশোধন সংক্রান্ত মৌলিক প্রস্তাবের বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব এক জায়গায় আসার জন্য। বিএনপি সংবিধান সংস্কার কমিশনের 25টিতে একমত, 25টির মতো বিষয়ে আংশিকভাবে একমত, বাকি বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি। তিনি বলেন, আমরা যেসব বিষয়ে বিস্তারিত মতামত দিয়েছি সেসব বিষয়ে কমিশনকে যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের প্রস্তাবের বিষয়ে আমরা যৌক্তিকভাবে জানতে চাচ্ছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা অবশ্যই বিবেচনা করব। বিচার বিভাগের মতামত নিয়ে প্রতিবেদনে মিসলিড করা হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিস্তারিত প্রতিবেদনের 150টি মতামতের মধ্যে 89টির বিষয়ে মতামত দিয়েছি, বাকিগুলোর অধিকাংশ ক্ষেত্রেও একমত হওয়া বা মন্তব্য সহ একমত হওয়ার কথা জানিয়েছি। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়া যাতে আইনগত ও সাংবিধানিক পদ্ধতিতে হয় সেই জন্য বিস্তারিত মতামত দেব, লিখিতও দিয়েছি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে অধিকাংশ বিষয় সংবিধান সংশোধন সংক্রান্ত দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু বিষয়ে তারা এমন প্রস্তাব দিয়েছে যা বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় থাকবে না। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, গত 15 বছর পরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সভা হচ্ছে ঢাকায়, যেখানে আমনা বালুচ পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অতীতের কথা উল্লেখ করে আমনা বালুচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে, আমাদের এটি কাজে লাগানো উচিত। আমনা বালুচ বলেন, আমরা প্রতিবারই সুযোগ হারাতে পারি না। তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ এবং সব পর্যায়ের সফর বিনিময় হওয়া প্রয়োজন। 2025 সালের জানুয়ারিতে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী চেম্বার FPCCI এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং এ সময় FBCCI এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষের দিকে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বরাবরই পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে ছিলেন, বিশেষ করে সার্ক কাঠামোর আওতায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।